শুরু হচ্ছে সুচিত্রা ভট্টাচার্যের নীল ঘূর্ণির পার্ট 6 অর্থাৎ একাদশ পরিচ্ছেদ। বাকি অংশগুলি শুনতে ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে দেখে নিতে পারেন। গল্পটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে অল অপশানটাতে ক্লিক করে দেবেন এবং গল্পটি প্রচুর শেয়ার করবেন। ধন্যবাদ। বিছানা জুড়ে ছড়িয়ে আছে রাশি রাশি সামগ্রী, মনোরম কারুকার্য করা দামি লেপ, রঙে রং মিলিয়ে নামি কোম্পানির পিলো কভার, বেডশিট, চোখ ধাঁধানো মখমলের বেড কভার, তুলতুলে কম্বল, টুকটুকে শাল, অজস্র দেশি বিদেশি কসমেটিক্স, বালুচরি, জামদানি, কাঞ্জিভরম, নারায়ণপেট, গাদোয়াল, আছে বর্ণময় সালোয়ার কুর্তা, আছে মেখলা, আছে কামনা মোদির নাইটি। বিয়ের কার্ড উপস্থিত, শোভা পাচ্ছে খাটের এক ধারে। আয়োজন দেখে স্তম্ভিত হয়ে যাচ্ছিল দইতা। মা মাঝে মাঝেই ফোনে বলতো বটে মাসির সঙ্গে কেনাকাটা করতে বেরোচ্ছে রোজ, তা বলে এত দূর এগিয়ে গেছে। মাঘ মাসের 9 তারিখ তো এখনো অনেক বাকি। দইতা বিছানার কোণে বসে পড়ল। ক্রিসমাস ইভের সন্ধেটা পাংশুটে ঠেকছে সহসা। ঘরে ফ্লোরেসেন্ট বাতি তেমনই দ্যুতিহীন। এইমাত্র সে ক্যাম্পাস টাউন থেকে ফিরল। পথশ্রমের ক্লান্তি আছে বটে, কিন্তু এমন ঘোর ঘোর তো লাগার কথা নয়। মণিদীপার চোখ জল জল করছে। কিরে মুনিয়া, খুশি তো? দইতা উত্তর দিল না। সবই তোর পছন্দ মিলিয়ে মিলিয়ে কিনেছি, শুধু তোর পারফিউম আর বেনারসিটা আমি কিনিনি, ওগুলো তুমি নিজে পছন্দ করে কিনবে। দইতা এবারে উদাস। মণিদীপা অধৈর্য হয়ে বলল, কিছু একটা কমেন্ট কর, ভালো লাগছে কি পছন্দ হচ্ছে না, শাড়িগুলো চয়েসেবল হয়েছে? দইতা মুখ খুলল। এত তাড়াহুড়ো কি দরকার ছিল? কোথায় তাড়াহুড়ো? এ বাবা, আর তো 1 মাসও হাতে নেই, এরপর তো নেমন্তন্ন করতে ছুটতে হবে, আর বাজার করার সময় পাবো? আমি এলে করতে পারতে, এখন যদি বিয়েটাই না করি। বিয়ে আবার করবে না? মণিদীপা এক গাল হাসল। অমন ছেলের জন্য যে কোনো মেয়ের নোলা সপসপ করবে। আহা, কি ছেলে, লাখে একটা মেলে। কপাল করে এসেছিলি বটে। দইদের চোয়াল শক্ত হয়ে গেল। ও হ্যাঁ, আর একটা জিনিস দেখানো হয়নি। বলতে বলতেই আলমারি খুলল মণিদীপা। চ্যাপ্টা পিচবোর্ডের একটা বাক্স বার করেছে। এই দেখ, এই জামাটা তোর বউ ভাতে শ্বশুর বাড়ি থেকে দেবে, কালারটা খুব গর্জাস না? দইতা শাড়িটাকে ছুলো না, শাড়িটার দিকে তাকিয়েও দেখল না। উঠে চলে যাচ্ছিল। মণিদীপা খপ করে চেপে ধরেছে হাত। হেই, তোর কি হয়েছে রে? ভাল লাগছে না, গা গুলোচ্ছে। সে কি, শরীর খারাপ? না। মণিদীপা মুচকি হাসল। বুঝেছি, টেনশন হচ্ছে। বিয়ের আগে এরকম হয়। তোর বাবার সঙ্গে বিয়েটা ঠিক হওয়ার পর তো আমার সারাক্ষণ বুক কাঁপত। আমার বিয়েটাই করতে ইচ্ছে করছে না মা। দইতার গলার স্বরে এমন কিছু একটা ছিল, চমকাতে বাধ্য হলো মণিদীপা। মুখের উচ্ছল হাসি হাসি ভাব উবে গেছে। তীক্ষ্ণ চোখে নিরীক্ষণ করছে মেয়েকে। গলা একটু ভারী করেই বলল, ইচ্ছের কারণটা জানতে পারি? শুনতে তোমার ভালো লাগবে না মা। তবু শুনি। তোমাদের চয়েসের ছেলেটাকে আমার পছন্দ হয়নি। কেন? সব কেনর উত্তর হয় না মা। আই ডিসলাইক হিম, ব্যাস। যত সব ঢঙের কথা। তুমি তোমার ডিসলাইক নিয়ে থাকো এখন। বিয়ের পর বর গিয়ে আহ্লাদিপনা করলে তখন স্মরণ করিয়ে দেব। মেয়ের হাত ছেড়ে সরে যেতে গিয়েও দাঁড়ালো মণিদীপা। ও হ্যাঁ, কবিতাদি তোকে জানিয়ে দিতে বলেছে তোদের হানিমুন হবে গোয়ায়। আইটিডিসির হোটেলের বুক করাও হয়ে গেছে। ভালো হলো। কি বল, গোয়া তো তুই যাসনি? দরজায় প্রস্তর মূর্তির মতো দাঁড়িয়েছিল দইতা। চোখের পলক না ফেলেই বলল, তোমরা কি আমায় জোর করে বিয়ে দিতে চাও মা? আমার আপত্তি শুনবে না? ও কি অলক্ষণে কথাবার্তা! এখন আপত্তি বা থাকবে কেন? তোমাকে তো না জানিয়ে কিছুই করা হয়নি। আমার মতামত জানতে চাওয়া হয়নি।
অমর থাকলে জানাতেই পারতিস, তোকে আমরা কোনো কথাই লুকিয়ে রাখিনি। এখন জানাচ্ছি। এখন সমস্ত ঠিক হয়ে যাওয়ার পর? বিয়েটা তো হয়ে যায়নি মা, বিয়েটা আমার, আমি যখন ইচ্ছে অবজেকশন দিতে পারি। আমি যদি না চাই তোমরা আমার ঘেঁটি ধরে বিয়ের পিঁড়িতে বসাতে পারবে না। মণিদীপার দুই চোখ ক্রমশ বিস্ফারিত, যেন দৈতার কথাগুলো কানেই ঢুকছে, মগজে নয়। পায়ে পায়ে মেয়ের কাছে এলো, আবার হাত রেখেছে মেয়ের কাঁধে। ধরা ধরা গলায় বলল, কী হয়েছে মুনিয়া, আমায় খুলে বল, পাগলামো করছিস কেন? আমি সুস্থই আছি, তোমরাই পাগলের মতো সাত তাড়াতাড়ি সব কিছু। রুক্ষ হতে না চেয়েও রুক্ষ হয়ে গেল দৈতা। মণিদীপার হাত কাঁধ থেকে নামিয়ে দিয়ে বলল, আমি এখন শুতে যাচ্ছি, ডোন্ট ডিস্টার্ব মি, আমি রাতে খাবও না। মণিদীপার গেঁথে থাকা চোখ সম্পূর্ণ অগ্রাহ্য করে দৈতা নিজের ঘরে চলে এলো। দরজা ভেজালো, আলো জ্বালালো না, গড়িয়ে পড়ল বিছানায়। অবরুদ্ধ কথাগুলোকে অর্গলমুক্ত করে একটু কি মুক্তির স্বাদ পাচ্ছে দৈতা? বুকটা ছুঁয়ে দেখল দৈতা, হৃৎপিণ্ড লাফাচ্ছে ধরাস ধরাস। কেন এই উত্তেজনা? এক সময় না এই কথাটাই বলতে হতো তো? এরা সব কিছু মিলিয়ে এমন জট পাকিয়ে ফেলেছে জানলে হয়তো আগেই। কেন সে বিয়ে করবে সৌমিকে? একটা সুন্দর অ্যাপার্টমেন্টে থাকতে পারবে বলে? বছরে দুবার করে পছন্দ মতো জায়গায় বেড়াতে যেতে পারবে বলে? সেই জন্যে? দামি দামি আসবাবে সংসার সাজানোর মোহ? একটা প্রেমহীন রতি সম্ভোগের আশায়? ছি ছি, সে তো পশুর জীবন। সবচেয়ে বড় কথা, সেই মায়াবী পুরুষটাকে ভুলে যেতে হবে যার হাতে অনন্ত মহাশূন্যের চাবিকাঠি। ওই রহস্যময় মানুষটাকে ছেড়ে কোন বানানো স্বর্গে সুখ পাবে দৈতা? ঘরের আধার গাঢ়তর হচ্ছে ক্রমশ। দৈতার সংকল্প দৃঢ় হচ্ছে প্রতিটা মুহূর্তে। চোখ বুজে অনুভব করছে বোধিসত্ত্বর স্পর্শ, শিরায়, ধমনীতে, রক্তকণিকায়, প্রতিটি রোমকূপে। তীব্র আবেগে তিনি চুম্বন করলেন দৈতাকে। আগুন, মূর্তিমান বৈশানর। শিশুর মতো কি খুঁজছিলেন তিনি দৈতার দেহে? দৈতা কি আকাশ হয়ে গিয়েছিল? অচেনা ব্রহ্মাণ্ডকে প্রাণ ভরে দেখছিলেন বোধিসত্ত্ব? সৃষ্টি রহস্যের মূলে পৌঁছাতে চাইছিলেন? অপরূপ এক প্রশান্তি ছেয়ে যাচ্ছিল দৈতার মনে। বোধিসত্ত্বই তার প্রেম, তার জীবনের প্রথম পুরুষ, তার ঈশ্বর। দৈতার শুধুই তার ঈশ্বরে নিবেদিত প্রাণ, সেখানে আর কারও স্থান হতে পারে না। মুনিয়া, এই মুনিয়া। প্রবীরের গলা। ফিরল দৈতা। দরজা ঠেলে ঢুকে আলো জ্বালিয়েছে প্রবীর, পেছনে বুম্বা। দৈতা চোখ কুঁচকে উঠে বসল, শালটা আলগা জড়িয়ে নিল গায়ে। অপ্রসন্ন মুখে বুম্বার দিকে দৃষ্টিপাত করল। কি বুঝল কে জানে? সবসময়ে বড় বড় হাব ভাব করা বুম্বাও থতমত মুখে বেরিয়ে গেল ঘর থেকে। প্রবীর বিছানায় এসে বসল দৈতার সামনে, একটু লঘু সুরেই বলল, মা কান্নাকাটি জুড়ে দিয়েছে। কি ভয় দেখিয়েছিস মাকে? ভয় তো দেখায়নি। দৈতার স্বরে এখন আর কোনো জড়তা নেই। আমার মনের কথা সাফ বলে দিয়েছি। প্রবলেমটা কি? হোয়াটস রং উইথ সৌমিক? সে তুমি বুঝবে না বাবা। বোঝাও। যদি আমায় কনভিন্স করতে পারো, আমি তোমার পাশে থাকব। আমাদের মেন্টাল লেভেল এক নয় বাবা। তুমি কি করে জানলে? তুমি কি মিট করেছ? করেছি, আমার তাকে পছন্দ হয়নি। একটু বুঝি থমকে গেল প্রবীর, তারপর বলল, কবে দেখা করেছিস? অনেক দিন আগে, প্রথম দিন যখন বিয়েটা ঠিক হয়েছিল। তখনই বলিসনি কেন? তোমরা তো কেউ আমাকে জিজ্ঞেস করনি বাবা। আমার যে একটা মতামত আছে, আমি যে সাবালিকা হয়েছি, এই সব কথা তোমাদের মনেই হয়নি? শুধু ওই কারণেই ওয়েট করেছিলি আমাদের অকওয়ার্ড সিচুয়েশনে ফেলবার জন্য? প্রবীরের হালকা স্বর
ক্রমশ ভারী। সেবারের পরেও 2 বার তুই কলকাতায় এসেছিস, তারপর আমরা তোর ফোনে রেগুলার কথাও বলেছি। দইতা চুপ করে রইল। প্রবীর সিগারেট ধরালো, অপাঙ্গে দেখছে মেয়েকে, নীরস স্বরে বলল, সৌমিকের শর্টকামিংসটা কি জানতে পারি? আমি নিজে সৌমিকের সঙ্গে মিশেছি। ও যে শুধু এক্সটার্নালি ভালো তা নয়, অ্যাট হার্টও সৌমিক ইজ আ নাইস চ্যাপ। দইতা এখনও চুপ। প্রবীরের গলা নরম। সে বলল, দেখ মুনিয়া, বিয়ের আগে একটা ছেলে একটা মেয়ের মেন্টাল লেভেল এক হবে, এটা টু মাচ অফ এক্সপেক্টেবল। হয় না, হতে পারে না। আফটার অল দুজনে দুটো আলাদা আলাদা পরিবারে বড় হয়ে ওঠা মানুষ তো, তাই। এই ধর না, আমি আর তোর মা বিয়ের আগে আমরা তো এক ছাঁচের মানুষ ছিলামই না, এমনকি বিয়ের পরও নেই। এখনও তো কত কিছু আমাদের মেলে না। এই ঠাকুর দেবতা গুরুদেব তোর মা মানে, কিন্তু আমি মানি না। তা সত্ত্বেও আমরা কি একসঙ্গে থাকি না? ডু উই লুক আনহ্যাপি কাপল? বরং বলতে পারি উই আর দ্য বেস্ট কাপল। যে যার মতে চলি, কিন্তু সংসারের সংকটে একসঙ্গে থাকি। শ্রমিকের মধ্যে এই গুণটা আছে। দইতা মনে মনে বলল, ব্যক্তিত্বহীন। মুখে বলল, 1000টা খরগোশ জোড়া লাগিয়েও ঘোড়া হয় না বাবা। পছন্দ অপছন্দ তো ভেতরের জিনিস, সে কি তোমার যুক্তি মেনে চলে? এ কথা তো বললে চলবে না মুনিয়া। যুক্তিগ্রাহ্য কোনো কারণ না থাকলে আমাদের কথা তোমায় শুনতেই হবে, অন্তত এই মুহূর্তে, যখন আমাদের আর ফেরার পথ নেই। তুমি দেখেছো বিয়ের কেনাকাটা সব হয়ে গেছে, ফার্নিচারের অর্ডার আমি দিয়ে এসেছি, তোমার মা গয়না গড়াতে দিয়ে দিয়েছে, এবং নিজের চোখে তুমি দেখেছো বিয়ের কার্ডও ছাপা হয়ে গেছে। তোমার রায়গড়ের মামা, কানপুরের পিসি, সকলের কাছে চিঠিও পোস্ট হয়ে গেছে। সুবীর শুধু তোমার বিয়ে দেখবে বলেই সেই উপলক্ষে অত দূর থেকে এখানে আসছে। বাসুদেব বাবুরাও কত খরচাপাতি করে ফেলেছেন। দইতার অস্বস্তি হচ্ছিল। বাবা যেন কথার পাকে পাকে জড়িয়ে ফেলছে তাকে, দুর্বল করে দিচ্ছে। বন্ধ জানালার কোনো এক ফাঁক দিয়ে কনকনে বাতাস আসছে, তবু যেন গরম লাগছে তার। ক্রুদ্ধ বাবার চেয়ে অসহায় বাবার সঙ্গে লড়া অনেক বেশি কঠিন। খানিক ইতস্তত করে দইতা বলল, ওদের অসুবিধা কেন হবে বাবা? অন্য কোনো মেয়ে দেখে ছেলের বিয়ে দিয়ে দেবে, তাকেই না হয় ওসব জিনিস। আর সৌমিকের শ্যুটের অর্ডার যে দেওয়া হয়ে গেছে তার কি হবে? মণিদীপা দরজার আড়ালে দাঁড়িয়ে পিতা পুত্রের কথা গিলছিল। বাজ পাখির মতো ধেয়ে এসেছে ঘরে। আংটি, ঘড়ি, বোতাম, পাঞ্জাবি, ওগুলো কি বুম্বা পরে ঘুরবে? চরম থমথমে পরিবেশেও দইতার হাসি পেয়ে গেল। মার সমস্ত শোক এখন শুধু ওইটুকু অপচয়কে কেন্দ্রীভূত করেই। এমনটাই বুঝি হয়, বড় বড় দুঃখের সময়ে অতি তুচ্ছ কারণ নিয়ে বিলাপ করে মানুষ। মণিদীপা ছাড়ার পাত্রী নয়। প্রবীরকে বলল, ওকে পাত্তা দিও না তো, বেশি দিগ্গজ হয়ে বেশি পাখনা গজিয়েছে, তাই না? তুমি যাও তো। মণিদীপাকে প্রায় ঠেলে বাইরে পাঠিয়ে দিল প্রবীর। দরজা ভেজিয়ে দিয়ে আবার বসেছে মেয়ের পাশে। বন্ধুর মতোই স্বরে বলল, দেখছিস তো তোর মা কেমন ক্ষেপে গেছে। মন থেকে সব ঝেড়ে ফেল, নর্মাল হ। দইতা কষ্ট করে হাসল। প্লিজ বাবা, এ বিয়ে আমি করতে পারবো না। তুই আমাদের মান সম্মানের কথাও ভাববি না মুনিয়া? প্রবীরের দু চোখ করুণ হয়ে গেল।
যেন মাল্টিন্যাশনাল কোম্পানির জাঁতরেল অফিসার প্রবীর মিত্র নয়, যেন এক দিনহীন বাপ মেয়ের কাছে ভিক্ষে চাইছে। আমাদের মুখটা তুই রাখ মুনিয়া। তুমি কেন বুঝছো না বাবা? আমার পক্ষে সৌমিকে বিয়ে করা সম্ভব নয়, আমার উপায় নেই। প্রবীরের ভুরুতে ভাঁজ পড়ল, মুখ চোখের ভাষা বদলে গেছে গলার স্বরও। তুই কি আর কাউকে ভালোবাসিস? দইটা চমকে বাবার দিকে তাকালো, পরক্ষণে মাথা নামিয়ে নিয়েছে, মৃদুস্বরে বলল, কে সে? উত্তর নেই। আমাদের চেনা কেউ? না। তোর ইউনিভার্সিটির ছেলে? না। তাহলে কলকাতার? না। তবে কে সে? আবার দইতার মুখে শব্দ নেই। এতক্ষণে বুঝি প্রবীরেরও ধৈর্যের বাঁধ ভাঙল। হেয়ালি করছিস কেন? যাকে ভালোবাসিস তাকে নিয়ে আয়। দইতার মুখ ফসকে বেরিয়ে গেল, তাকে আনা যাবে না। কেন? সে কি হিমালয় পর্বত? দইতা আবার চুপ করে গেল, মনে মনে বলল, তার চেয়েও বড়। প্রবীর সন্দিগ্ধ চোখে তাকালো। কি রে সে? রাস্তার লোফার টোফার নাকি? দইতা মুখে কুলু পেটে রইল, মনে মনে বলল, ছি বাবা, ও কথা বললে তোমার জিভ খসে যাবে। প্রবীর আর থাকতে পারল না, বিছানা ছেড়ে উঠে দাঁড়িয়েছে, পায়চারি করছে ঘরে, উত্তেজিত স্বরে গজগজ করছে। আমি বুঝতে পারছি না হোয়াট ননসেন্স ইজ গোয়িং অন। আমাদের পছন্দ করা ছেলেকে তুমি বিয়ে করবে না, তোমার পছন্দের ছেলেকে তুমি আনবে না, তাহলে ডেডলক অবস্থাটা কাটবে কী করে? আত্মীয় স্বজন পাড়াপড়শিদের যে বলবো বিয়েটা ভেঙে দিচ্ছি, তার তো একটা গ্রাউন্ড লাগবে নাকি? দইতা পুট করে বলে উঠল, ছেলেটার নামে যা হোক একটা কিছু রটিয়ে দাও, বলে দাও আগে জানতে না, এখন জেনেছ। ছি মুনিয়া, ছি! একটা নিরীহ ভালো ছেলের নামে এই বদনাম আমি রটাবো? এই পরামর্শ দিচ্ছ? এই শিক্ষা পেয়েছো তুমি? প্রবীরের ধিক্কার তীক্ষ্ণ শলাকার মতো বিঁধল দইতাকে। একটু মাথা হেঁট করে সে দাঁড়িয়ে রইল, তারপর ভার গলায় বলল, তাহলে সত্যি কথাটাই বলো বাবা, বলো তোমার মেয়ে অন্য কাউকে ভালোবাসে, এ বিয়ে সে করতে চাইছে না। প্রবীর মেয়ের পাশে এসে বসলো, আবার হাত রাখলো মেয়ের মাথায়। লোক জানাজানির দরকারটা কি? কাকে তুই ভালোবাসিস আমায় খুলে বল, আমি তার সঙ্গেই তোর বিয়ে দেব। হ্যাঁ, বাসুদেব বাবুদের কাছে আমায় একটু হয়তো ছোট হতে হবে, কিন্তু কি আর করা যায়? বুঝছিসই তো, অলরেডি লাখ টাকার ওপর খরচা হয়ে গেছে, খেটে রোজগার করা পয়সা। প্রবীরের স্পর্শে বুকটা টলমল করে উঠল দইতার। ঝোঁকের মাথায় বলে ফেলল, তার সঙ্গে আমার বিয়ে হবে না বাবা, হতে পারে না। কেন? দইতার গলা কেঁপে উঠল। হি ইজ অলরেডি ম্যারিড। মানে? চাবুক খেয়ে যেন ছিটকে সরে গেল প্রবীর। তুই একটা বিবাহিতা লোকের সঙ্গে প্রেম করছিস? কি কি ভেবেছিস তুই? স্বাধীনতা দিয়েছি বলে মাথায় চড়ে বসেছিস? এটা স্বাধীনতা না স্বেচ্ছাচার? তোর এত বড় আস্পর্ধা, সেটা আমার সামনে মুখে উচ্চারণ করতে লজ্জা করে না তোর? দইতা মিনমিন করে বলল, আমি তো বলতে চাইনি বাবা, তুমি জোর করলে। ফের কথা! চুপ চুপ! প্রবীর গর্জে উঠল। কে সেই লোক যে আমার মেয়ের সাথে অ্যাডাল্টারি করছে? আমি পুলিশে খবর দেব, তাকে কোমরে দড়ি দিয়ে বেঁধে ঘোরাবো। প্রবীরের চিৎকারে মণিদীপা আর বুম্বাও ছুটে এসেছে ঘরে। তাদের উপেক্ষা করে দইতা বেপরোয়ার মতো বলে উঠল, যাকে চেনো না তার সম্পর্কে তুমি উল্টোপাল্টা কথা বলতে পারো না বাবা। আমি তাকে ভালোবাসি, সেটা আমার ব্যাপার, তাকে জড়াচ্ছ কেন? ক্রোধে বিমূঢ় হয়ে গেছে প্রবীর, মুখে আর কোনো কথাই ফুটছে না। মণিদীপা হাউমাউ করে বলে উঠল, কি হয়েছে গো, কাকে কি জড়ানোর কথা হচ্ছে?
আর কি, আমাদের বংশের মুখে চুনকালি পড়ে গেল। প্রবীরের গলা ঘর ঘর করে উঠল। তোমার এই গুণধর মেয়ে কোন এক বিয়ে থা করা বজ্জাতের সঙ্গে প্রেম করছে, সেই জন্যই তো বিয়ে করতে পারবেন না বলছেন। ও মা, এ কি সর্বনেশে কথা গো! মণিদীপা ডুকরে উঠল, মেয়েকে ঝাঁকাচ্ছে দুই হাতে। এই মুনিয়া, মুনিয়া, কি বলছিস তুই? দইতার আর লজ্জা সংকোচ নেই, দ্বিধা কেটে গেছে তার। স্পষ্ট গলায় বলল, তোমরা এমন করছো যেন এই ঘটনা পৃথিবীতে প্রথম ঘটল। হ্যাঁ, আমি একজনকে ভালোবাসি। ইনসিডেন্টালি অর অ্যাক্সিডেন্টালি হি ইজ ম্যারিড। যেহেতু একজন বিবাহিত লোককে বিয়ে করা আইন পারমিট করে না, সেহেতু আমি বিয়েই করব না। এতে তোমাদের এত গায়ে লাগছে কেন? আমি কিভাবে আমার জীবনটাকে লিড করব, সেটাও কি আমায় বেছে নেওয়ার কোনো অধিকার নেই? চোপ, যত বড় মুখ নয় তত বড় কথা। বুনো ষাঁড়ের মতো তেড়ে এলো প্রবীর। বলল, তোমার ভালোবাসা আমি ঘুচিয়ে দেব, কোনো বাঁদরামি আমি সহ্য করব না। সৌমিককেই তোমাকে বিয়ে করতে হবে। আজ থেকে তুমি বাড়ি থেকে বেরোনো বন্ধ, টিল ইউর ম্যারিড। খাটের কোণে ছিটকে পড়েছিল দইতা। বুঝিবা বাবার চণ্ডমূর্তিতে বিহ্বল হয়ে গিয়েছিল কয়েক মুহূর্ত। কখনো কোনোদিনও বাবা তার গায়ে হাত তোলেনি, আজই প্রথম। হতচকিত দশা কাটিয়ে ফুঁসে উঠেছে আবার। তোমরা কি ভেবেছ ফোর্স করে আমার বিয়ে দেবে? পারবে না। দেখি পারি কি না, দেখি তোর লাভার আটকায় কি না। লাভার আটকাবে কেন? আমিই আটকাবো। আমি পুলিশে খবর দেব। দেখব একটা সাবালিকা মেয়েকে কি করে বিয়েতে বসাও। শুনছ, শুনছ, মেয়ের কথা শুনছ? কিছুই বলার নেই, আমার কিচ্ছু বলার নেই। মণিদীপা কেঁদে ফেলল। এই মেয়েকে আমি গর্ভে ধারণ করেছিলাম, কেন আতুর এই নুন খাইয়ে মেরে ফেলিনি? ও মরে গেছে, আজ থেকে আমাদের চোখে ও মরে গেছে। আজ থেকে জানবো আমার কোনো মেয়ে নেই। বলতে বলতেই আবার প্রবীর তেড়ে এসেছে মেয়ের দিকে। আগুনের গোলার মতো বনবন ঘুরছে তার দু চোখ। স্বাধীনতা দেখাচ্ছ, সাবালিকা দেখাচ্ছ, আমারই পয়সায় খাবে। আর শেষবারের মতো বলছি মুনিয়া। শেষবারের মতো কি বলছে প্রবীর শোনা হলো দইতার। বুম্বা টেনে সরিয়ে নিয়ে গেছে বাবাকে। ছি ছি মুনিয়া, তুই তাহলে এই! মণিদীপা দাঁড়িয়ে আছে ঘরের মাঝখানে, দুদিকে মাথা ঝাঁকাচ্ছে। তোর বাবা তোকে কত ভালোবাসে, তাকে তুই এইভাবে আঘাত দিলি? তোর নরকেও ঠাঁই হবে। বুম্বার স্বর শোনা গেল, মা চলে এসো। প্রবল ঝড়ের পর নিথর হয়ে গেছে গোটা বাড়ি, যেন শ্মশান ভূমি কিংবা কবরখানা। আধুনিক ফ্ল্যাট জীবনের সুবিধে আছে, কেউ কারোর অন্দরমহলে উকি দেয় না। এই চিৎকার কান্নাকাটিতেও টনক নড়েনি কোনো প্রতিবেশীর। হয়তো তারা আড়ালে ফিসফিস করবে, তবে মুখে কিছু বলবে না। আজ অবশ্য সেই সম্ভাবনাও কম। আনন্দের ফোয়ারা ছুটছে বাইরে। পাশের ফ্ল্যাটে ক্রিসমাস ইভের পার্টি চলছে। হঠাৎ হঠাৎ শোনা যাচ্ছে হর্ষধ্বনি। দেয়াল ফুঁড়ে আসা এই আওয়াজ আঘাত করছে এই ফ্ল্যাটের নৈঃশব্দকে। আরও প্রকট হয়ে উঠেছে শব্দহীনতা। দইতা বসে আছে, বসেই আছে, যেন সে এক দারুভূত প্রতিমা, নড়বেই না কোনোদিন। চোখের কোলে শুকনো জলের রেখা, গা থেকে খসে পড়া শাল লুটোচ্ছে বিছানায়। তাকে ছুঁয়ে যাচ্ছে কনকনে হাওয়া। এখন আর শীত তাপ কোনো কিছুরই অনুভূতি নেই দইতার। রাতটা কেটে গেল। কি করে যে কাটলো দইতা নিজেও জানে না। মগ্ন চৈতন্যের ওপার থেকে বুম্বা বুঝি ডেকেছিল একবার, খেতে বলেছিল, দইতা সাড়াও দেয়নি।
একসময়ে জড়িয়েও এসেছিল দু চোখ অজান্তেই। তন্দ্রা ছিঁড়তেই টান টান হলো দইতা। পলকের জন্য বোধিসত্ত্বর মুখটা মনে পড়ল। পরক্ষণেই বাবার মুখ, কালকের ঘটনার অনুপুঙ্খ। ফোঁস ফোঁস করে বড় বড় কয়েকটা দীর্ঘ নিঃশ্বাস ফেলল, আপন মনে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদল কিছুক্ষণ। না, বোধিসত্ত্বকে ছাড়া দইতা বাঁচবে না। অচঞ্চল পায়ে বাথরুম থেকে ঘুরে এলো দইতা। কালকের কিডস ব্যাগটা বিছানাতেই পড়ে আছে, এখনও খোলা হয়নি। ওয়ার্ড্রোব থেকে আরও দুটো সালোয়ার কামিজ বের করে সে, চেপে চেপে ভরে নিল ব্যাগে। শান্ত মাথায় টেবিল চেয়ারে বসে চিঠি লিখল একটা, বাবার উদ্দেশ্যে। সে যে ক্যাম্পাস টাউনে ফিরছে সেটা বাড়ির লোকের জানা দরকার, না হলে থানা পুলিশের হুজ্জত হতে পারে। তাছাড়া যাদের সে কোনোভাবেই সুখী করতে পারল না তাদের উতলা করে কি লাভ। চিঠিটাকে টেবিলে খোলা অবস্থায় রেখে দইতা কিডস ব্যাগ কাঁধে তুলে নিল। মায়া ভরা চোখে ক্ষণিক তাকিয়ে রইল বিছানার দিকে। ঘরটাতেও চোখ বুলল। আর হয়তো কোনো দিনই এখানে ফেরা হবে না। ড্রয়িং স্পেসে এসেও পা আচমকা মাটিতে গেঁথে গেল দইতার। বাড়ির সকলে এখন গাঢ় ঘুমে। দইতা চোখ বুজে কান খাড়া করল। নিঃশ্বাসের শব্দ শোনা যায় কি? বাঁ হাতের চেটোয় চোখের কোণ মুছে নিল দইতা। নিঃসাড়ে ফ্ল্যাটের দরজা খুলে বেরিয়ে পড়ল। দইতার সামনে এখন এক অন্ধকার মাখা ভোর, কুয়াশায় ঢাকা। শুরু হচ্ছে 12 পরিচ্ছেদ। স্লিপ পাঠিয়ে হোস্টেলের বাইরের গেটে অপেক্ষা করছিল শ্রমিক। সঙ্গে সঙ্গে একটা চাপা টেনশনে ভুগছিল। দুম করে এভাবে চলে আসাটা কি উচিত হলো তার? যদি এখন দইতা দেখা না করে, যদি দরজা থেকে হাঁকিয়ে দেয়? বছরের শেষ দিন আজ। জব্বর ঠান্ডায় কলকাতার চেয়েও শীতটা এখন অনেক বেশি, সম্ভবত খোলামেলা বলি। প্রায় 1টা বাজে এখন, অর্থাৎ প্রখর মধ্যাহ্ন, অথচ রোদ্দুরের তেজ দেখে তা টের পাওয়ার উপায় নেই। কেমন যেন মরা মরা ভাব। তাপ নেই, শুধু রংটাই আছে। বইছে হিমমাখা কনকনে হাওয়া। জামা সোয়েটার ভেদ করে ঢুকে যাচ্ছে হাড় গড়ে। ঠান্ডার ঝাপটায় চারিদিকের গাছপালা কাঁপছে ঠক ঠক। প্রতীক্ষার প্রতিটি মুহূর্ত অনন্ত দীর্ঘ মনে হয়। মাত্র 5 মিনিটেই হাঁপিয়ে উঠেছিল শ্রমিক। ঝোঁকের মাথায় ছুটে আসার মূর্খামির জন্য নিজেকেই ধমকাচ্ছিল। এমন সময়ে ফিরল মহিলাটি। দরজা থেকে ঘোষণা করল, দইতা মিত্র নেই। শ্রমিক এগিয়ে গেল, সন্দিগ্ধ স্বরে বলল, তা কি করে হয়? হোস্টেলেই তো থাকার কথা। একটু আগেই ছিল, এখন ঘর তালা বন্ধ। গেছে কোথায়? বলতে পারবো না। আপনাদের খাবার ঘরে নেই তো? মেয়ে কম, খাওয়া দাওয়া অনেকক্ষণ চুকে গেছে। ও, এলে কিছু বলতে হবে? শ্রমিক একটুক্ষণ ভাবল, যদি দেখাই না হয় মিছিমিছি আগমন বার্তা জানিয়ে লাভ কি? নিজেকে কি তাতে আরও খেলো করা হবে না? এমনিতেই হয়তো দইতা হাসছে মনে মনে, বিয়ের শখ উতলে ওটা ছেলেটাকে জব্দ করতে পেরেছে বলে। গলা ঝাড়ল শ্রমিক। থাক, দরকার নেই। আপনি আসছেন কোত্থেকে? যাক, শেষ পর্যন্ত প্রশ্নটা করেছে তাহলে। শ্রমিক উত্তর দিল না। ঘুরে হাঁটা শুরু করলো, অন্যমনস্ক মুখে, ফাঁকা চোখে। টান টান স্নায়ুতন্ত্রী ঝিমিয়ে পড়েছে সহসা। সেই কোন ভরে ওঠা, এতটা পথ আসা, এত আশঙ্কা, উদ্বেগ, প্রশ্ন, উত্তেজনা সবই অর্থহীন মনে হচ্ছে এখন। দইতা মিত্র প্রত্যাখ্যান করেছে বলে কি শ্রমিক বসুরায় জীবন অন্ধকার হয়ে গেল? ফুহ, আছেটা কি দইতার মধ্যে? রূপ, গুণ, ফিগার, স্মার্টনেস সবেতেই তো মেরে কেটে অ্যাবাভ অ্যাভারেজ। শ্রমিক টুস্কি বাজালে
ওর থেকে ঢের ঢের গুণবতী মেয়ে সৌমিকের দরজায় লাইন দিয়ে দাঁড়াবে। তাহলে সৌমিক সত্যিই এলো কেন? কবিতা বসুরাই তো বলেইছে ওই বিশেষ দিনে যেখান থেকে হোক হুড়িপুড়ি জোগাড় করে আনবে। কথাটা মনে পড়তেই সৌমিকের গা গুলিয়ে উঠল। আবার সেই কবিতা বসুরায়ের চক্কর। একটিবারের জন্য হলেও সে কবিতা বসুরায়ের পাতা ফাঁদে প্রলুব্ধ হয়েছিল। ওই মেয়ে পুতুল খেলার আয়োজন লাথি মেরে ভেঙে দিয়েছে। শুধু এই জন্যই তো দইতার কাছে সৌমিকের কৃতজ্ঞ থাকা উচিত, কিন্তু সেই বোধহয় জাগে কই। উল্টে এক হীনমন্যতাবোধ সর্বক্ষণ কুড়ে কুড়ে খেয়ে চলেছে সৌমিককে। বুক আচ্ছন্ন হয়ে আছে তীব্র অপমানে। ঝোড়ো মেঘের দাপাদাপি চলছে সেখানে, গর্জন বাজছে, বিদ্যুৎ ঝলসাচ্ছে। একবার মনে হচ্ছে মেয়েটাকে সামনে পেলে গলা মুচড়ে মেরে ফেলে। পরক্ষণেই এক অন্তিম হাহাকার ছেয়ে যাচ্ছে তার হৃদয়। কান্না পাচ্ছে সৌমিকের। কেন এমন হলো সৌমিকের? কি হলো? সৌমিক হাঁটছে উদ্দেশ্যহীন। শরীর ছেড়ে যাচ্ছে ক্রমশ। পেট চুই চুই করছে। ইউনিভার্সিটির মেন গেটের সামনে এসে এদিক ওদিক দেখল। পথ প্রায় শুনশান। একটি পড়ুয়াও চোখে পড়ে না। ছুটি বলেই কি? এত ঝকঝকে রাস্তাঘাট, সার সার বৃক্ষরাজি, এত সুন্দর সুন্দর ছড়ানো রয়েছে বিল্ডিং, সবই বড় নিঝুম। দেখে মনে হয় কোনো জাদু ছোঁয়ায় ঘুমিয়ে আছে জায়গাটা। এই নিদ্রিত পুরীতে কোথায় একা একা ঘুরে মরছে দইতা? মেন গেট ছাড়িয়ে খানিক গেলে চায়ের দোকান। খদ্দেরহীন ফাঁকা বেঞ্চি হু হু করছে। ঝাঁপের ভেতর আলোয়ান মুড়ি দিয়ে ঢুলছে দোকানদার। সৌমিক পায়ে পায়ে দোকানে এলো। চা হবে ভাই? শুধু চা? আর কি আছে? লোকটা চোখ কচলালো। রুটি টোস্ট হবে, ডিম ভাজা হবে, বিস্কুট আছে। টোস্ট ডিম ভাজাই দাও। সৌমিক বেঞ্চিতে বসল। আগে এক কাপ চা। স্টোভ জ্বালিয়ে কেটলি বসালো লোকটা। ডিম গুলছে বাটিতে, পেঁয়াজ লঙ্কা কুচোচ্ছে। রাস্তা কাঁপিয়ে ধুলো উড়িয়ে একটা ট্রাক ছুটে গেল। উড়ন্ত ধুলো থিতিয়ে আসার আগেই সৌমিকের চোখের মনি স্থির। দইতা না? হ্যাঁ, দইতাই তো। ইউনিভার্সিটি মেন গেটের পাশের ছোট্ট দরজাটা দিয়ে বেরিয়েছে দইতা। মাথা নিচু করে হোস্টেলের দিকে চলেছে। পরনে কালো জিন্স, গায়ে কালো শাল, চুল খোলা, যেন মূর্তিমতী শোক প্রতিমা। সৌমিক কিছুতেই সুস্থির বসে থাকতে পারল না। চেঁচিয়ে ডাকল, দইতা! দইতা চমকে দাঁড়ালো। চোখ কুঁচকে তাকাচ্ছে এদিক ওদিক। সৌমিককে চিনতে যেটুকু সময় লাগলো সেটুকুই বুঝি স্থানু ছিল দইতা। তারপর এগিয়ে এলো অনাড়ষ্ঠ ভঙ্গিতে। ভুরু বেঁকিয়ে কৈফিয়তের সুরে জিজ্ঞাসা করল, তুমি এইখানে? সরাসরি আপনি থেকে তুমি? সম্ভাব্য সম্পর্ক ছিঁড়ে যাওয়ার সূত্রেই কি এত তাচ্ছিল্য? সৌমিকের গলা আপনা আপনি তেতো হয়ে গেল। বুঝতেই পারছো কেন এসেছি? না, বুঝলাম না। কথা সাজানোই ছিল। সৌমিক অভিভাবকের সুরে উগড়ে দিল, তুমি কিন্তু ভারী অন্যায় করেছো। কি অন্যায়? কিসের অন্যায়? আমার জীবন আমার মতো করে চালাবো, এতে ন্যায় অন্যায়টা কি আছে শুনি? কি তেজ, কি ঔদ্ধত্য! স্বাভাবিক নার্ভাসনেসটা উড়ে গেল সৌমিকের। রুক্ষ স্বর বেরিয়ে এলো, বলতে চাও তোমার ওভাবে বাড়ি থেকে বেরিয়ে আসাটা ঠিক হয়েছে? জানো তোমার মা বাবার কি অবস্থা এখন? অনুমান করতে পারি, কিন্তু আমি হেল্পলেস। ওদের হ্যাঁতে হ্যাঁ মিলিয়ে চলা আমার পক্ষে সম্ভব ছিল না। তুমি আমায় বলতে পারতে, আমি নয় বিয়েটা। তুমি বিয়ে ভেঙে দিতে? দইতার ঠোঁট বেঁকে গেল। আমি তোমায় অ্যাপ্রোচ করিনি? সে তো কপট অ্যাপ্রোচ। সৌমিক ফস করে বলে ফেলল, তুমি আমায় মিথ্যে বলেছিলে। মিথ্যে নয়,
আমি তোমাকে জিজ্ঞেস করিনি যে তুমি কাউকে পছন্দ করো কি না? তুমি না বলেছিলে বলেই না আমি... কথাগুলো বলতে পেরে অনেকটা যেন তৃপ্তি বোধ করলো সৌমিক। হাত উল্টে বলল, নিজে দোষ করলে আর শাস্তি পাচ্ছে বাবা মা? আশ্চর্য। ডোন্ট টক লাইক এ গুরু ঠাকুর। দইতা তর্জনী নাড়ালো, আমি পছন্দ করি না। চা বানিয়ে ডাকছে লোকটা। ঘুরে গিয়ে গ্লাস হাতে নিল সৌমিক। খানিক তফাৎ থেকে নিষ্পলক চোখে দেখছে দইতাকে। ওই রাগ রাগ মুখেও কি অপরূপ শিশু। বিচিত্র এক মুগ্ধতায় আচ্ছন্ন হয়ে যাচ্ছিল সৌমিক। মেয়েটা নেশার মতো টানছে এখনো। বোকা বোকা মুখে হাতের গ্লাস নেড়ে জিজ্ঞাসা করল দইতাকে সে চা খাবে কিনা। অবাধ্য ঘটকের মতো দুদিকে মাথা নাড়ল দইতা। নরম গলায় সৌমিক ডাকল, ঠিক আছে, খেতে হবে না, এদিকে এসো, তোমার সঙ্গে কথা আছে। দইতে এলো বটে, তবে বেশ খানিকটা ব্যবধান রেখে দাঁড়ালো। অবজ্ঞার স্বরে বলল, আমার কিন্তু তোমার সঙ্গে কোনো কথা নেই। জানি তো। ছোট্ট নিঃশ্বাস ফেলে বলল, বাবা মার সঙ্গে তুমি মিটমাট করে নাও, আমাকে বিয়ে করতে হবে না তোমাকে। দইতা কুট চোখে তাকালো। তুমি কি বাবা মার দূত হয়ে এসেছ? না, কেউই জানে না আমি এখানে এসেছি। ওহ, মহৎ সাজার শখ হয়েছে। টিটকারিটা হজম করে নিল সৌমিক। এর চেয়ে অনেক বড় অপমানই তো সে আত্মস্থ করেছে, নয় কি? গলা নামিয়ে বলল, আমার কিছু সাজারই বিন্দু মাত্র শখ নেই। আমি শুধু চাই আমাকে কেন্দ্র করে একটা ফ্যামিলিতে বাবা মার সঙ্গে মেয়ের রিলেশন যাতে নষ্ট না হোক। ধন্যবাদ। আমার সঙ্গে আমার বাবা মার কী রিলেশন হবে সেটা আমি বুঝে নেব। এ ব্যাপারে বাইরের লোকের নাক গলানোর প্রয়োজন নেই। কথাগুলো চিবিয়ে চিবিয়ে বলল দইতা এবং প্রায় সঙ্গে সঙ্গে কাঁধ ঝাঁকিয়ে হাঁটা দিয়েছে। তার গমনপথের দিকে তাকিয়ে থাকতে থাকতে বুক ভারী হয়ে এলো সৌমিকের। অর্থহীন মন কেমন করা, যুক্তিহীন বিষাদ। দইতার কাছ থেকে অন্য কোনো ব্যবহার কি প্রত্যাশিত ছিল? সৌমিক কি ভেবেছিল তাকে দেখে উদ্দাহ নৃত্য করবে দইতা? টোস্ট অমলেট রেডি। সৌমিকে ডাকছে লোকটা। বেঞ্চিতে বসে সৌমিক তার দিকেই তাকালো। খিদে মরে গেছে, জিভ বিস্বাদ। পাউরুটির কোণ খুঁটল, মুখে তুলতে পারল না। প্লেট সরিয়ে পার্স বের করল। কত হয়েছে ভাই? খেলে না যে? ভাল লাগছে না। লোকটা চোখ পিটপিট করল। 4 টাকা দিন। দাম মিটিয়ে উঠে পড়েছে সৌমিক। আবার দইতা যেভাবে হন হন করে গিয়েছিল সেভাবেই ফিরে আসছে গটগটিয়ে। সৌমিকের সামনে এসে ঝপ করে দাঁড়িয়ে পড়ল। এই, তুমি কি শুধু বাবা মার কথা শোনাতে এসেছিলে? সৌমিক থমকে গেল। সত্যি তো, কী কথা বলতে এসেছিল সে? তার ছুটে আসাটা তো নেহাতি এক অন্ধ আবেগের তাড়না। কেন দইতা বিয়েটাকে এগোতে দিয়েও ভেঙে দিল? কেন তাকে শুধুমাত্র অপমান করলো? এসব প্রশ্ন আর করার কি কোনো মানে হয়? আসল সত্যিটা হলো সে মেয়েটাকে ভালোবেসে ফেলেছে। পতঙ্গের মতো ছুটে এসেছে আগুনের দিকে, কিন্তু এ কথা কি আর উচ্চারণ করা যায়? সৌমিক ঢোক গিলে বলল, যা বলার তুমি তো বলে দিয়েছ, আমার আর কি বলার থাকতে পারে? কথাটায় চোরা ক্ষোভ ছিল বুঝি অনুভব করতে পারল দইতা। একটুক্ষণ দাঁড়িয়ে রইল চুপচাপ, তারপর হাঁটা শুরু করলো পাশাপাশি। অপাঙ্গে এক ঝলক সৌমিককে দেখে নিয়ে সে হঠাৎ নরম গলায় বলল, আমি বুঝতে পারছি কাজটা আমার ঠিক হয়নি। তুমি হিউমিলিটেড ফিল করছো। তোমার জায়গায় আমি থাকলে আমিও হয়তো... সরি, আই অ্যাম এক্সট্রিমলি সরি। সৌমিক নীরব। দইতা আবার একটু সময় নিয়ে বলল, তুমি খুব ভালো ছেলে সৌমিক। তোমাকে রিজেক্ট করার কোনো কারণ আমার কাছে নেই, কিন্তু কোনো কোনো ব্যাপারে মানুষ কখনো কখনো
খুব অসহায় হয়ে পড়ে। আই অ্যাম রিয়েলি হেল্পলেস। প্রায় বিড়বিড় করে সৌমিক প্রশ্ন করে ফেলল, ভাগ্যবানটিকে জানতে পারি? দইটা ঝটিতি মুখ তুলেছে, ভুরু কুচকে সৌমিককে দেখে নিল একটু, তারপর বলল, তোমাকে বলাই যায়, ইউ হ্যাভ সাম রাইট টু নো। আমি একজন অধ্যাপককে ভালোবাসি, প্রফেসর বোধিসত্ত্ব মজুমদার। নামটা শুনেছ? সেই সেই বিজ্ঞানী না? সেই কদিন আগে কাগজে যার বিরাট ইন্টারভিউ বেরিয়েছিল? শুধু বিজ্ঞানী নয়, তিনি একজন বিখ্যাত বিজ্ঞানী। ফ্যাল ফ্যাল করে তাকালো সৌমিক। কিন্তু তিনি তো অনেক সিনিয়র লোক, এজেড মানুষ। ভালোবাসার সঙ্গে বয়সের কি সম্পর্ক? দইটার স্বরে সামান্য বিরক্তি। তিনি মোটেই বুড়ো নন, ফিজিক্যালি মেন্টালি অনেকের থেকেই ইয়াং। তার ফ্যামিলি নেই? অফকোর্স আছে, বউ আছে, কলেজে পড়া ছেলে আছে। তাতে আমার কি আসে যায়? আমি যাকে ভালোবাসি তিনি আমাকে ভালোবাসেন, ব্যাস। সৌমিকের বাক্যস্ফূর্তি হচ্ছিল না। মেয়েটা পাগল না নির্বোধ? বয়স্ক অধ্যাপকরা বেশিরভাগই ধোঁয়াটে স্বভাবের মানুষ হয়, বিশেষ করে বিজ্ঞানীরা। সৌমিক যদ্দূর জানে এদের সাংসারিক জ্ঞানগম্যও অত্যন্ত কম। এমন একটা লোকের পায়ে মন প্রাণ নিবেদন করে কি পাবে দইতা? সে অধ্যাপকই বা কি? একটা বাচ্চা মেয়ের সঙ্গে নীতিজ্ঞান বিবর্জিত হয়ে লটখট চালিয়ে যাচ্ছে। দইতা চুল দুলিয়ে হাসল। আমি জানি তুমি কি ভাবছ, আমাদের সম্পর্কের পরিণতি কি, তাই তো? বলতে বলতে হঠাৎ দইতা উদাস, দূর মনস্ক, শীতের বাতাসের মতো ফিসফিসে স্বরে বলে চলেছে, সব সম্পর্কেরই কি একটা নিখুঁত গোল পরিণতি থাকে? তাঁরও কিছু হেল্পলেসনেস আছে, বাইন্ডিং আছে। আমার ফিউচার আমি এখন তার ওপরেই ছেড়ে দিয়েছি। জানি কনভেনশনাল বাবা মার পক্ষে এটা হজম করা কঠিন। কঠিন কেন, অসম্ভব। অ্যান্ড ফর দ্যাট রিজন আমি তাদের ছেড়েও এসেছি। ধরে নিতে পারো চিরকালের জন্য। এই যে হোস্টেল, এখানে আমি বেশি দিন থাকবো না। দরকার হলে টাউনে চলে যাব। টিউশনি খুঁজছি, নিজের খরচা নিজে চালাবো। ফাইনাল পরীক্ষা অবধি অবশ্য এভাবেই দাঁতে দাঁত কামড়ে পড়ে থাকতে হবে। তারপর একটা চাকরি ঠিক জোগাড় করে নেব। বিপুলা এই ধরনীতে একটা মানুষের পেটের ভাত জোগাড় করার মতো বিদ্যে আমার আছে। বুঝতে পারছো কথাগুলো তোমায় কেন বলছি? সৌমিক শুকনো গলায় বলল, কেন আর? আমাকে শোনাতে ইচ্ছে করছে তাই। আগে না স্যার, আমি চাই আমার প্রতিটি কথা তুমি বাড়িতে গিয়ে রিপোর্ট করো, নট অ্যাজ এ খোঁচর বাট অ্যাজ এ মেসেঞ্জার। বাবাকে বলো, যখন তাদের কথা শুনলামই না তখন তাদের ওপর আর ডিপেন্ডেন্ট হয়ে থাকতে চাই না। এটাই তো লজিক্যাল, নয় কি? সৌমিকের মুখ গোমরা হলো। আমি কেন তাদের বলতে যাব? আগেই তো বললাম, কেউ আমাকে এখানে পাঠায়নি, আমিও এখানে কাউকে বলতে আসিনি। তাহলে তুমিই জেনে রাখো। আমার সিচুয়েশনটা তো বুঝলে, অতএব নো মোর হার্ট ফিলিংস। বলেই দইটা হাত বাড়িয়ে দিল। তুমি কি এখন থেকে আমার বন্ধু হতে পারো না? সৌমিক সম্মোহিতের মতো করে ধরে ফেলল হাতখানা। খুব কোমল হাত নয়, তবে বেশ উষ্ণ। ছুঁলেই যেন শিরা ধমনীতে বহমান রক্তকণিকারা চঞ্চল হয়ে ওঠে। হাতটা হাতে রেখে সৌমিক অস্ফুটে বলল, তোমায় একটা কথা বলবো? কি? তোমার কি মনে হয় না তুমি ভুল করছো? জীবনে কোনটা ভুল কোনটা ঠিক সেটা কি এত সহজে হিসেব করা যায়? আমি মুহূর্ত নিয়ে বাঁচতে চাই, এটাকেই ভালোবাসি। আমার কাছে এই মুহূর্তটাই সত্যি। তাঁকে ভালোবাসাটাই একমাত্র ট্রুথ। ফিউচারে কি হবে না হবে ভেবে আমি এই মুহূর্তগুলোকে নষ্ট করব কেন?
সৌমিকের বুক চিনচিন করে উঠল। এই যে এখন দইটার হাতে হাত, এই যে এখন বিন্দু বিন্দু দইটা চারিয়ে যাচ্ছে তার গভীরে, এক আশ্চর্য মানবীর ঘ্রাণে সুরভিত হয়ে উঠছে শীতের দুপুর। এই মুহূর্তটাও কি সত্যি নয়? হোস্টেলের গেট এসে গেছে, দাঁড়িয়ে পড়েছে দইটা। তুমি কি এখনই ফিরে যাবে? যাই। ভারী মধুর হাসল দইটা। রাগ নেই তো? না। সৌমিক দুদিকে মাথা নাড়ল, মনে মনে বলল, তোমার সঙ্গে সে সম্পর্ক গড়ে উঠল কই? দইটা হাসিটা ধরেই আছে। বলল, আমাকে ভুলে যেও প্লিজ। মনে করো একটা খুব যাচ্ছে তাই মেয়ের সঙ্গে তোমার বিয়ে ঠিক হয়েছিল, কপাল জোড়ে বেঁচে গেছ। সৌমিক ভারী নিঃশ্বাসটাকে বেরোতে দিল না বাইরে, মৃদু হেসে বলল, 3টে কতই ট্রেন আছে না, ফিরতে রাত হয়ে যাবে। হাঁটতে হাঁটতে মোড়ের মাথায় এসে একবার ফিরে তাকালো সৌমিক। মনে একটা ক্ষীণ আশা ছিল, হয়তো দাঁড়িয়ে আছে দইটা। নেই। স্টেশনে পৌঁছে সৌমিক দেখল এখনও কিছুটা সময় আছে। টিকিট কেটে প্ল্যাটফর্মের বাইরে এলো সৌমিক। আবেগ, অভিমান, অনেকটা থিতি এসেছে। মনে এখন ভর করেছে এক অদ্ভুত নির্লিপ্তি। দইটার কথা যেন সে আর ভাবতেই ইচ্ছে করছে না, বরং খিদেটা চাগার দিচ্ছে। এদিক ওদিক খুঁজল সৌমিক। দূর একটাও ভালো রেস্টুরেন্ট নেই, যা আছে সব ছোটোখাটো পাইস হোটেল। অপরিচ্ছন্ন চেহারা, ম করছে আঁশটে গন্ধ। দোকানি ব্যাপারীরাই এই সব রদ্দি খাবার দোকানে ভিড় করে। চিন্তাটা মাথায় আসতে সৌমিক নিজের ওপর রেগে গেল খুব। এই বিরাগ, এই অপশ্রদ্ধা, এও তো সেই কবিতা বসু রায়ের দান। কি বিষাক্ত এক নাক পাশে তাকে বেঁধে ফেলেছে কবিতা বসু রায়। নিজের অজান্তে সৌমিকের রুচিবোধ পর্যন্ত নিয়ন্ত্রিত হয় ওই কবিতা বসু রায়ের শেখানো নিয়মে। প্রায় জোর করে একটা হোটেলে ঢুকলো সৌমিক। ভিড়ের মধ্যেই বসলো। কষা মাংস নিল 1 প্লেট, সঙ্গে রুটি, ঠেসে ঝাল দিয়েছে মাংসে। খেতে খেতে চোখ বেয়ে জল গড়াচ্ছে। একা মনে মনে হেসে ফেলল সৌমিক। ব্যর্থ প্রেমের হতাশা কিনা শেষে মাংসের ঝোলের মধ্যে দিয়ে ফুটে বেরোলো। রাগটাও কান্নাটাও। সামনের বেঞ্চি থেকে একটা হাঁটুরে লোক জুলজুল চোখে দেখছে সৌমিককে। বোধহয় ওই মিটিমিটি হাসির অর্থ নিরূপণের চেষ্টা চালাচ্ছে। সৌমিকের ভ্রুক্ষেপই নেই, কচকচ পেঁয়াজ চিবোচ্ছে। এক চুমুকে গ্লাসের জল শেষ করে ফেলল সৌমিক। কবিতা বসু রায় যে মতলবই ভাজুক, সৌমিক আর বেলতলায় যাচ্ছে না। কোণের বেনারসিটা মায়ের ভাগ্যেই নাচছে। ড্রামের ঘোলাটে জলে মুখ ধুয়ে কাউন্টারে পয়সা মেটালো সৌমিক। পরিতৃপ্ত মেজাজে মৌরি চিবোচ্ছে। সহসা চোখ আটকালো দোকানের বাইরে। সেই বারাসতের ছেলেটা, কাঁধে কিডস ব্যাগ, অলস মেজাজে স্টেশনের দিকে যাচ্ছে। সৌমিক এগিয়ে গিয়ে ধরল ছেলেটাকে। তুমি এখানে কোথায়? বাবুয়াও অবাক হয়েছে, বলল, আমার তো এখানেই বাড়ি, ক্যাম্পাস টাউনে। আপনি এখানে কোথায় এসেছিলেন? এই ক্যাম্পাস টাউনেই এক বন্ধুর সাথে দেখা করতে। তোমার নামটা কি যেন বলেছিলে? শুদ্ধসত্য মজুমদার। তুমি প্রফেসর বোধিসত্ত্ব মজুমদারের ছেলে? বাবুয়া হঠাৎই যেন আড়ষ্ট হয়ে গেল। দায়সারাভাবে বলল, হ্যাঁ। সৌমিকের হৃৎপিণ্ড ধকধক করে উঠল। হাঁটছে বাবুয়ার সঙ্গে সঙ্গে। কৌতূহলের কারণটা যেন অনুমানও না করতে পারে বাবুয়া। এমনভাবে কথা শুরু করল, তোমার বাবা তো এক বিখ্যাত লোক। বাবুয়া টিকিটের লাইনে দাঁড়িয়েছে। আলগা চোয়াল ফাঁক করল শুধু। সৌমিক ফের বলল, আগের দিন যখন আলাপ হলো, কই তুমি তো বললে না তোমার বাবার কথা। এত পণ্ডিত মানুষ। পরিচয় তো হয়েছিল আপনার সঙ্গে আমার, বাবা আসবে কেন? তা বটে। সৌমিক মাথা দোলালো। তোমার মা
সেই দাদুর মৃত্যুর সময় গেছিলেন, তিনি কি চলে এসেছেন? হ্যাঁ, অনেক দিন। আমার সায়েন্টিস্টদের সম্পর্কে ভীষণ কিউরিয়াসিটি। সৌমিক হাসি হাসি ভাব ফোটালো মুখে। কত গল্প শুনি সায়েন্টিস্টদের। তোমার বাবা কীরকম, রাশভারী, অ্যাবসেন্ট মাইন্ডেড? আমায় জিজ্ঞেস করছেন কেন? বাবু একটু বিরক্ত মুখে টিকিট কাউন্টার থেকে বেরিয়ে এলো। জানতে ইচ্ছে করলে আমার বাবাকে গিয়ে জিজ্ঞেস করুন। না মানে, তুমি তো খুব ক্লোজ, তাই আর কি। সৌমিক আবার খোঁচালো। তোমার বাবা খুব বইয়ের পোকা, তাই না? আমার বন্ধু বলছিল ইউনিভার্সিটিতে নাকি প্রফেসর মজুমদার সকলের প্রিয়। বাড়িতে নিশ্চয়ই ছাত্রছাত্রীদের খুব উৎপাত হয়। না, বাবা একা পছন্দ করেন। তুমি কি প্রত্যেক উইকেই বাড়ি আসো? না। কলকাতা থেকে কি নিয়ে পড়ছো যেন? ইংলিশ। কেন সায়েন্স পড়লে না কেন? এত বড় একজন বিজ্ঞানীর ছেলে। বাবু আর প্রশ্নটার উত্তর দিল না, ঘুরে দাঁড়িয়ে বলল, আপনি কি এই ট্রেনেই ফিরছেন? তোমার বাবা যেন এখন কি একটা কাজ করেন। বাবু এবারও উত্তর দিল না, ব্যস্ত মুখে ঘড়ি দেখছে। তাড়াহুড়ো করার ভঙ্গিতে বলল, আমি একটু জল খেয়ে আসছি। হ্যাঁ। সৌমিক টের পাচ্ছিল বাবার প্রসঙ্গ ভালো লাগছে না বাবু আর। বোধিসত্ত্ব মজুমদারকে কি পছন্দ করে না ছেলেটা? কেন করে না? দইতাকে নিয়ে ওদের এখানেও অশান্তি বেঁধে গেছে নাকি? না, ছেলেটাকে ছাড়লে চলবে না। ট্রেনে যেতে যেতে আরও ভালো করে ভাব জমাতে হবে। আপন মনে মাথা দোলালো সৌমিক। দইতার প্রেমিকটিকে অন্য আলোকেও চিনে রাখা দরকার। শেষ হলো পার্ট 6।